রাইয়ের প্রতি রাইয়ের মায়ের বাড়তি ভালোবাসা দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা নীলুকে বলতে থাকে যে শোন নীলু, অন্যের দোষ ধরাটা অনেক সহজ, কিন্তু অন্যের ওই দায়িত্বটা নিজের কাঁধে নেওয়াটা অনেকটাই কঠিন। তুই তো পারতিস, বড় মেয়ে হিসেবে তুইও তো আমার আরেক মেয়ে, তাই না? তাহলে তুইও তো রাইয়ের সব দায়িত্বগুলো নিজের কাঁধে নিতে পারতিস, তাই না? তুই তো একবারও নিসনি, এখনও পর্যন্ত তুই নিসনি যখন, তাই রাইয়ের দিকে আঙুল তুলে কথা বলার দুঃসাহসটা অন্তত দেখাস না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে, তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ মা? তোমার মেয়ে এখন দূরে থেকেও যখন আমাদের সংসারে সব দায়িত্ব নিয়েছে, তার মানে কি তোমার মেয়ে আমাদেরকে যেভাবে নাচাতে চাইবে আমরা সেভাবেই নাচবো নাকি? একটা কথা তোমাকে আমি মা বলে দিচ্ছি, তোমার মেয়ে যতই আমাদের ফ্যামিলির এক্সপেন্সে কন্ট্রিবিউট করুক না কেন, কিন্তু তাই বলে ওর ইশারায় যে আমরা সকলে মিলে নাচবো সেটা কিন্তু তুমি আমাদের থেকে একদমই প্রত্যাশা করো না। তখন এই কথা বলার মাত্র রায়ের বৌমনি বলে ওঠে যে কোনোদিনও তো নিজের বড় বোনটাকে নিয়ে ভালো কিছু বলতে পারলে না, অন্তত এই যাত্রায় অন্তত মেয়েটা যখন বিদায় হয়ে গেছে তাকে নিয়ে কিছু তো অন্তত ভালো বলার চেষ্টা করো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বৌমনি তুমি কার থেকে কী আশা করছো বলো তো? এদের থেকে, রায় দিদিভাইকে নিয়ে ওদের মুখ থেকে প্রশংসা শোনার যদি তোমার এতটাই ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে একটা অসাধ্য সাধন করা হবে, জানো তো? এরা কোনোদিনও রায় দিদিভাইয়ের ভালো চাইবেও না। রায় দিদিভাই যতই ভালো করুক না কেন, তারপরও ওদের মুখ থেকে কোনোদিনও রায় দিদিভাইয়ের প্রশংসা শুনতে পারবে না। বরঞ্চ এটা বলতে পারো যে রায় দিদিভাইয়ের কী করে ক্ষতি করা যায় সেই ব্যবস্থাই এবার ওরা করবে। তখন নীলু ওদিকে রুমে গিয়ে ফুঁসে ওঠার বলতে থাকে যে দিদিভাই তুই দূরে থেকেও তুই যে পরিমাণে আমাদের গোটা পরিবারকে নিজের মুঠোয় করে রেখেছিস, সেটাই আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর এই গুমরটা ভেঙে দিব। দিদিভাই তুই কি ভেবেছিস যে তুই একের পর এক বাজি মেরে দিবি আর আমরা সব কিছু চেয়ে চেয়ে দেখবো? তুই আমার জীবনটাকে তছনছ করে নিজের জীবনের সুখের মুখ দেখবি, সেটা তো আমি কোনো মতে হতে দিতে পারবো না। এখানে আমাকে এরকম কষ্টের মধ্যে ফেলে রেখে দিয়ে তুই নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছিস, তুই তোর বরের সাথে ঘুরে বেড়াবি আর তোর অফিসে তুই এরকম করে সকলকে নাচাবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? সেটা কী করে হয় বলতো? তুই যখন আমাকে এই সর্বনাশের মুখে ঠেলে দিয়েছিস, এবার আমাকে এই সর্বনাশের কাছ থেকে তুই উদ্ধার করবি, সেটা যে করেই হোক না কেন। ওদিকে রাইয়ের মা নীলুর কাছে গিয়ে বলতে থাকে যে দেখ নীলু মা, তোকে আমি একটা কথা বলি, যতই তুই রায়ের দিকে দোষ চাপাস না কেন, সব দোষটা তো রায়কে সত্যি সত্যি দেওয়া যায় না। একটা সময় আমিও ছিলাম যে কিনা ভুল বুঝেছি রাই মেয়েটাকে, কিন্তু তা সত্ত্বেও তো মেয়েটা যা কিছু করেছিল আমাদের সংসারের এবং তোর ভবিষ্যতের ভালো বুঝেই তো করেছিল। তখন নীলু বলতে থাকে হ্যাঁ মা, এখন তো তোমার মেয়ে এই সংসারে কর্তি হয়ে গিয়েছে, তাই এই সংসারে সেটাই হবে যেটা তোমার মেয়ে চাইবে, তাই বলে তো তুমি তোমার মেয়ের প্রশংসায় ভাসছো, তাই না? তাহলে তখন কোথায় ছিল যখন কিনা তোমার মেয়ে আমার এত বড় সর্বনাশ করেছে? তখন তোমার এই জিনিসটা একবারও মনে হয়নি? তুমি তো কই, তখন তো আমার তরফদারি করনি একবারও। তুমি তো তখন একবারও তোমার বড় মেয়েকে প্রশ্ন করনি যে নীলুকে তুই না বুঝে শুনে কী কারণে ওই বিয়ের পিড়িতে বসিয়ে দিলে? ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে নীলু, যখন এই পজিশনে তুমি পড়েছিলে তখন কিন্তু তুমি নিজে থেকেও এটার মধ্যে যথেষ্ট পরিমাণে ইনভলভমেন্ট রেখেছো। তোমার অনুমতি ছাড়া কিন্তু এই বিয়েটা হয়ে যায়নি। তোমার যদি সত্যি এত আপত্তি থাকতো তাহলে তুমি সেই বিয়ের পিড়িতে বসলে কেন বলো তো? তুমি তো সেই সময় বিয়ের পিড়ি থেকে উঠে দাঁড়িয়ে বলতে পারতে যে আমি এই বিয়েটা করবো না, কারণ আমার সৌর্যকে মোটেও পছন্দ না ছেলে হিসেবে। কোথাও না কোথাও তো নির্ঘাত তোমার মনেও ওকে নিয়ে যথেষ্ট পরিমাণে উইকনেস ছিল, বিধাই তুমি এই বিয়েতে রাজি হয়েছো, তাই না? তাহলে তুমি নিজের দোষটাকে এখন স্বীকার করছো না, কারণ বলো তো? শুধু শুধু রায়ের দিকে দোষ চাপিয়ে দিলেই তো হয় না। নীলু নিজের দিকেও একটু ঝুঁকিয়ে দেখবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।